সামনের বছর আমার বিয়ে, তোমাদের সবার দাওয়াত। এখন থেকে বিয়ের প্রিপারেশন শুরু করো। বিয়ে আমার ধুমধাম করেই হবে। আইরিন আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা ডান্স শেখা শুরু কর। আমার বিয়েতে ঠিকমতো নাচতে না পারলে তোদের খবরই আছে। আবিরের কথা শুনে সবাই না চাইতেও হেসে ফেলল। নিজের বিয়ের দাওয়াত নিজেই দিচ্ছে, আবার নাচার জন্য বোনেদের রীতিমতো থ্রেট দিচ্ছে। এমন কাণ্ড একমাত্র আবিরই করতে পারে। আরিফ মজা করে বলল, ভাইয়া আমরা কি দোষ করেছি? ছেলে বলে কি আমরা নাচতে পারবো না? আবির হেসে বলল, অবশ্যই নাচবি, তোদের বেশ কিছু লুঙ্গি কিনে দেবো, তখন সবগুলো মিলে লুঙ্গি ডান্স দিস। মালিহা খান তপ্ত স্বরে বললেন। আবির গম্ভীর কণ্ঠে শুধু বলল, আম্মু। মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, এই তো আমার লক্ষ্মী আম্মু। আলী আহমেদ খান কিছুক্ষণ আগে রুমে গেছেন। আলী আহমেদ খানকে দেখতে মালিহা খানও এবার নিজের রুমে চলে গেছেন। আবির আর চোখে নিজের প্রেয়সীর দিকে এক নজর তাকালো। মেঘ মাথা নিচু করে ভাতের প্লেটে আঙুল বুলাচ্ছে। বাকিদের মুখে হাসি থাকলেও মেঘের মনে কালবৈশাখী ঝড় বইছে। আব্বু, বড় আব্বু যেভাবে বিয়ের কথা বলছিল, আবির ভাই রাজি হলেই বিয়ে হয়ে যেত। এদিকে আবির ভাইয়ের মনে মেঘ আছে কিনা এ বিষয়েও মেঘের মনে সন্দেহ আছে। মেঘের প্রতি আবিরের মনে ভালোবাসা নাকি ভালো লাগা, 1 বছর পর আদেও আবির কি মেঘকে বিয়ে করবে নাকি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলবে, সেসব ভেবে মেঘের মন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। মেঘের বারবার শুধু মনে হয় অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটছে সে। আবিরের মনের কথা জানতে চেষ্টা করে এক কর্মকাণ্ডে আবিরের এই অবস্থা হয়েছে। এখন সে কি করবে? মেঘের হাবভাব দেখে আবির মেঘের দিকে সরাসরি তাকালো। কণ্ঠ খাদে নামিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ভাতের প্লেটে আবার কি চাষ করবি? মেঘ বিস্ময়ের সময় চোখ তুলে তাকালো। মোহনীয় সেই দৃষ্টি। ফুপ্পিরা আসবে শুনে মেঘ সকাল সকাল গোসল করে সাজুগুজু করেছিল। এখন সেই সাজ অনেকটাই বিনত হয়ে গেছে। তবুও আবির মেঘের চোখের গভীরে অক্লান্ত দৃষ্টিতে চেয়ে আছে। আশপাশ থেকে অন্যদের কণ্ঠস্বর কানে আসতেই আবির নড়ে চড়ে বসলো। চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, পারিপার্শ্বিক ব্যাপারে কান্না দিয়ে চুপচাপ খাবার শেষ কর। মেঘ অসহায় দৃষ্টিতে আবিরকে পরখ করলো। মনে মনে নিজেকে আওড়ালো, মানুষটা এমন কেন? এত কিছুর পরেও একটা মানুষ এতটা স্বাভাবিক কিভাবে থাকতে পারে? মেঘ পুনরায় মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। খাবার টেবিলে তেমন কোনো কথা হলো না। খাওয়া দাওয়া শেষ করে ফুপ্পিরা কিছুক্ষণ গল্প করে বিকেলের দিকে বাসায় চলে গেছেন। যাওয়ার সময় আলী আহমেদ খান গিফটের পরিবর্তে সবাইকে টাকা দিয়ে দিয়েছেন। সন্ধ্যার পর মেঘ ঘুমিয়েছিল। সেই ঘুম ভেঙেছে রাত 11:30 নাগাদ। মেঘের ঘুম ভাঙতেই দেখলো ফুপ্পির নাম্বার থেকে 2টা কল। আরিফ আর জান্নাত আপুর নাম্বার থেকেও বেশ কয়েকটা কল আসছে। সেই সাথে আবিরের নাম্বার থেকে প্রায় 2 ঘন্টা আগে 3বার কল আসছিল। আবিরের নাম্বারটা চোখে ভাসতেই মেঘের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কানে বাজছে দুপুরের খাবার টেবিলের কথাগুলো। সেই সঙ্গে চোখের সামনে ভেসে উঠছে বড় আব্বুর পায়ে ধরে ফুপ্পিদের কান্নার দৃশ্য। মেঘ শুয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে আছে আর হাবিজাবি ভাবছে। বেশ কিছুক্ষণ পর শোয়া অবস্থায় ফুপ্পিকে কল দিল। ফুপ্পির সাথে কিছুক্ষণ কথা বলল। মনের অবস্থা ভালো না বলে বেশি কথাও বলল না। আরও ঘন্টাখানেক চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল। কি ভাবছে, কেন ভাবছে তার সবটাই অজানা। এর মধ্যে 2-1বার রুম থেকে বেরিয়ে ব্যালকনি পর্যন্ত গিয়েওছে, কিন্তু বাড়ির পরিবেশ বেশ নীরব, কেউ কোথাও নেই। প্রতিদিনের মতোই ড্রয়িং রুমে শুধু একটা বাল্ব জ্বলছে। ড্রয়িং রুম পেরিয়ে আবিরকে দেখতে যাওয়ার সাহস ছোট্ট মেঘের হচ্ছে না, তাই দুবারই রুমে ফিরে আসছে। আবিরের নাম্বারে একবার কলও দিয়েছে, আবির কল রিসিভ করেনি। প্রায় ঘন্টাখানেক রুমে পায়চারি করার পর অবশেষে মেঘ বুকে সাহস নিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো। মেঘ উপরে থাকাকালীন এত বছর আজ অব্দি ভয়ে রাতের বেলা নিচে নামেনি। পানি সহ প্রয়োজনীয় সব জিনিস সন্ধ্যের আগেই রুমে নিয়ে আসে। আবিরকে দেখার জন্য মেঘ এত রাতে ভয়ে ভয়ে নিচে নামছে। রুমের দরজা ধাক্কা দিতেই মৃদু আলোতে আবিরের ঘুমন্ত ধৃষ্টতা ভেসে উঠল। মেঘ ধীর গতিতে রুমে প্রবেশ করল। নিস্তব্ধ আখিতে বেশ কিছু সময় আবিরকে পরখ করল। বৈদ্যুতিক পাখার বাতাসে আবিরের চুলগুলো উঠছে। গাল ভর্তি দাড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে।
সেই সাথে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শ্যামবর্ণের চেহারা তামাটে বর্ণ ধারণ করেছে। মেঘ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা বিছানার পাশে ধপ করে ফ্লোরে বসে পড়ল। মাঝরাতে নিস্তব্ধ পরিবেশে বাসার পাশের গাছের ডালে দুইটা পাখির কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। অকস্মাৎ আবিরের ঘুম ভেঙে গেছে। অনুভব করে একজোড়া নরম তুলতুলে হাত আবিরের এক হাত আঁকড়ে ধরে রেখেছে। আবিরের হাতের আঙুলগুলো কেমন গাল স্পর্শ করে রেখেছে। আবিরের অনুভূতিরা জানান দিচ্ছে আবিরের প্রেয়সী আবিরের হাতকে আষ্টপৃষ্টে জড়িয়ে রেখেছে। সবই ঠিক ছিল, কিন্তু মেঘের হঠাৎ কান্না সব কিছু এলোমেলো করে দিয়েছে। প্রথম থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। মেঘের নিরবিচ্ছিন্ন কান্নায় চোখ বেয়ে গড়িয়ে পড়া পানিতে মেঘের গালে রাখা আবিরের আঙুলগুলো ভিজে গেছে। মেঘের কান্নার শব্দে আবিরের বুকের ভেতর তোলপাড় চলছে। মাঝরাতে মেঘ কেন কাঁদছে? কেউ কিছু বলল কি না? আগে আবিরের কল কেন রিসিভ করলো না? সেসব ভেবে আবির অস্থির হয়ে যাচ্ছে। এদিকে মেঘের কান্না থামার কোনো নাম নেই। মেঘের হাতে থাকা আবিরের আঙুলগুলো তিরতির করে কাঁপছে। মেঘ কান্নার জন্য তা বুঝতেই পারছে না। আবির কাতস্বরে মনে মনে বলল, মেঘ, তুই এভাবে কাঁদিস না প্লিজ। তোকে কিভাবে বুঝাই? তুই কাঁদলে যে আমার ভেতরটা পুড়ে ছারখার হয়ে যায়। তুই জানিস না তোর চোখ থেকে এক ফোঁটা পানি ঝরলে এই আবিরের হৃদয় থেকে কত ফোঁটার রক্ত ঝরে। তোর কান্না দেখলে খুন না করেও নিজেকে খুনি মনে হয়। তোর কাছে থেকেও আজ আমি বহু দূরে, তোকে ছোঁয়ার অধিকার থাকা সত্ত্বেও আজ আমি বড্ড অসহায়। মেঘ আপন মনে কেঁদেই চলেছে। মাঝরাতে আবির মেঘকে কি বলবে? মেঘকে ডাকলে মেঘ অস্বস্তিতে পড়ে যাবে। সেসব ভেবে আবির মেঘকে ডাকার সাহস পাচ্ছে না। মেঘ কাঁদতে কাঁদতে আবিরের হাতে অধর ছুঁয়ে দিচ্ছে। পুনরায় গালে হাত চেপে ধরে ব্যগ্র কণ্ঠে বলল, আবির ভাই, আপনি আমার প্রাণ চঞ্চলের একমাত্র শখের পুরুষ। আমার হৃদয়ের একান্ত ব্যাকুলতা। চিত্ত চাঞ্চল্য নয়, বরং আমি আপনার প্রণয়ের পরিণীতা হতে চাই। মেঘের কান্না জড়িত কণ্ঠে বলা এক একটা কথা শুনে আবিরের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। ইচ্ছে করছে সব প্রতিকূলতাকে উপেক্ষা করে কাদম্বিনীর দু চোখের পানি মুছে মায়াবী দু চোখে চোখ রেখে অনুরক্ত কণ্ঠে বলতে, মাহদিবা খান মেঘ, আপনিও আমার অস্তিত্বে নিবদ্ধ একমাত্র শখের নারী, আমার আত্মাকে প্রশান্ত করার অনন্য পন্থা। পৃথিবীর সব নারীকে অবহেলা করতে পারলেও মাহদিবাকে উপেক্ষা করার সাথে এই আবিরের নেই। চিন্তা নেই ললনা, আপনি আমার প্রণয়ের একমাত্র পরিণীতা হবেন। শুধু সময়ের প্রতীক্ষা। মেঘ অতর্কিতে আবিরের হাত ছেড়ে নিস্তরজ আঁখিতে আবিরকে আপাদমস্তক পরক করে নেশার মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে। আবির অক্রূর দৃষ্টিতে মেঘকে দেখছে। চোখে উপচে পড়ছে প্রশান্তি। মেঘ অতি সন্তর্পণে হাঁটছে, যেন কারো নজরে না পড়ে। ড্রয়িং রুম পার হয়ে দুইটা সিঁড়ি উঠতেই পাশ থেকে ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো, এত রাতে নিচে কি করছিস? মেঘ আতকে উঠে পাশ ফিরে তাকাতেই দেখলো ইকবাল খান সোফার পাশে দাঁড়ানো। ভয় পেয়ে তড়িঘড়ি করে মেঘ জামার উপর দিয়েই বুকে থুতু দিল। দাঁত দিয়ে জিভ কেটে চোখ নামিয়ে মেঘ ধীর স্থির কণ্ঠে আমতা আমতা করে বলল, পানি খেতে আসছিলাম। ইকবাল খান গুরুভার কণ্ঠে বললেন, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা এখন। মেঘ ঘাড় কাত করে আচ্ছা বলে গুটি গুটি পায়ে ওপরে উঠে গেছে। সময় চলমান। মেঘ নিজের মতো ভার্সিটিতে যায়। বন্যার সাথে টুকিটাকি কথা বললেও মিনহাজ, তামিম, মিষ্টি কারোর সঙ্গেই তেমন কথা বলে না। ওদের দেখলেই এড়িয়ে যায়। নিজের প্রতি তীব্র ক্ষোভ থেকেই মূলত মেঘের এই কাজ করা। তানভীরও নিজের কাজে ব্যস্ত। বাসায় ফিরে আবিরের সাথে টুকটাক কথা বলে খাওয়া দাওয়া করে ঘুমায়। দেখতে দেখতে 21 দিন পার হয়ে গেছে। আবিরের পা অনেকটাই ঠিক হয়ে গেছে, মোটামুটি হাঁটা চলাও করতে পারে। এর মধ্যে একদিন সন্ধ্যার দিকে শাকিল সাহেব আলী আহমেদ খানকে কলও দিয়েছেন আবিরের খোঁজ খবর নেওয়ার জন্য। তাছাড়া ওনারা খুব শীঘ্রই আবিরকে দেখতে আসতে যাচ্ছেন, কিন্তু আবিরের রাগ দেখে আলী আহমেদ খান ডিরেক্ট নিষেধ করে দিয়েছেন। আবির কিছুটা সুস্থ হওয়ার পরে নিজের রুমে চলে আসছে। এতদিনের মধ্যে মেঘ আবিরকে দেখতে যতবারই আবিরের রুমে যায় ততবারই মিম মেঘকে নিয়ে মজা করে। মিমের দুষ্টুমির জন্য এখন আবির রুমে একা থাকলে মেঘ লজ্জায় রুমেই যায় না। অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না, গাছগুলোর তেমন যত্ন নেওয়া হয় না। মিম আর আদি মাঝে মাঝে গাছগুলোতে পানি দেয়।
আজ বিকালের দিকে মেঘ আর মিম ছাদে গেছে, গাছগুলোর আগাছা পরিষ্কার করছে আর দুই বোন নিজেদের মতো গল্প করছে। মিম মেঘকে উদ্দেশ্য করে বলল, আপু, সামনে ঈদ, তুমি ভাইয়াকে কিছু দিবে না? একটা পাঞ্জাবিতে হ্যান্ড পেন্ট করে দিব ভাবছিলাম। এটা তো খুব ভালো আইডিয়া। ডিজাইনের মাঝে তোমার নামটাও লিখে দিও। না না না, এসব করা যাবে না, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তোমাকে বড় করে লিখতে বলছে কে? একদম ছোট ছোট অক্ষরে লিখবে। মানুষটা কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে নাকি? আমার ভয় লাগে, আবির ভাই দেখলে খুব বকা দেবেন। কে বকা দিবে? ভাইয়া? হ্যাঁ। শোনো আপু, আর যাই বলো, আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, কিন্তু ভাইয়া তোমাকে বকবে এটা আমি জীবনেও বিশ্বাস করব না। মেঘ মুখ গোমড়া করে বলল, সত্যিই উনি আমাকে বকা দেন। তুমি হয়তো খেয়াল করো না, তবে আমি খেয়াল করেছি। বাসের মধ্যে ভাইয়া একমাত্র তোমার সাথেই কথা বলার সময়ই মাধুর্য মিশিয়ে মনোরম কণ্ঠে কথা বলে। তোমাকে দেখলেই ভাইয়ার ঠোঁটে হাসি ফুটে ওঠে। বলছে তোরে? আল্লাহ, বিশ্বাস করো না? তুমি আমাকে ভাইয়ের কথা বলছো, পর থেকে আমি বিষয়টা গুরুত্ব দিয়ে খেয়াল করেছি। তোমার প্রতি ভাইয়ের অন্য লেভেলের টান আছে। ভাইয়াকে কিছু আনতে বললে ভাইয়া যতই ব্যস্ত থাকুক, তোমার কথা শোনা মাত্রই সব ব্যস্ততা সাইডে রেখে সাথে সাথে নিয়ে আসে। মেঘ কপাল কুঁচকিয়ে বলল, ভাবের কথা বাদ দে। আমার ভাইয়ার এত কেয়ার তোমার কাছে ভাব মনে হয়? এমন করলে তোমাকে আমার ভাইয়ের বউ বানাবো না, বলে দিলাম। আর বউ বাসার আর আবির ভাইয়ের যে অবস্থা, আমার ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে বলে মনে হয় না। বললেই হলো, সত্যিকারের ভালোবাসা থাকলে পূর্ণতা পাবেই ইনশাল্লাহ। এখন তোমাকে যা বলছি তা করো। ঈদে ভাইয়াকে একটা পাঞ্জাবি গিফট, সেটাতে অবশ্যই তোমার নাম থাকতে হবে। আগে আমাকে দেখিয়ে নিবা, বুঝছো? বুঝছি, কিন্তু পাঞ্জাবি কিনতে হবে তো। পাঞ্জাবির সাইজ জানি না তো, তাছাড়া পাঞ্জাবি কিনবো কিভাবে? ভাইয়াকে দেখেছিলাম নিচে গেছে, তুমি এখন ভাইয়ার রুমে যাও। ভাইয়ার পাঞ্জাবি থেকে সাইজটা দেখে আসো, আমি বাহিরে পাহারা দিব। ভাইয়া আসলেই তোমাকে ডাকবো, পরে আম্মুকে নিয়ে শপিংয়ে গিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। আচ্ছা চল। আবির নিচে সোফায় বসে কফি খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে। ইকবাল খান পাশের সোফায় বসে আবিরের সাথে অফিসের বিভিন্ন টপিক নিয়ে কথা বলছেন। মিম ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের দিকে নজর রাখছে। মেঘ আবিরের রুমে ঢুকে ওয়ার্ড্রপে পাঞ্জাবি খুঁজছে। আবির কাজের ফাঁকে হঠাৎ ওপরে হালকা তাকাতেই মিম থতমত খেয়ে পেছনে সরে গেছে। মিমের এমন কাণ্ডে আবির কপাল কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। কিছু একটা ভেবেই আবির বসা থেকে উঠে দাঁড়ালো। ইকবাল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, কোথায় যাচ্ছিস? আসছি একটু। তাড়াতাড়ি আসিস, কাজ শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ আসছি এক্ষুনি। আবির তড়ি করে করে ওপরে উঠছে। আবিরের ভয়ে মিম আর নিচে দেখতেই পারেনি। আচমকা আবিরকে ব্যালকনিতে দেখে মিম আটকে উঠল। গলা থেকে কোনো কথাই বের হচ্ছে না, মেঘকে ডাকতেও পারছে না। আবির বড় বড় কদমে এগিয়ে এসে ভারী কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? মিমি পাশোপাশ মাথা নেড়ে বুঝালো, কিছু না। আবির ফির বলে উঠল, যা এখান থেকে। মিম বারবার পেছন ফিরে তাকাচ্ছে। আবিরের তপ্ত দৃষ্টির ভয়ে মেঘকে আর ডাকতে পারছে না। আবির পুনরায় বলল, কি হলো? মিম মাথা নিচু করে দৌড়ে চলে গেছে। আবির রুমের দরজা চাপিয়ে নিচে গিয়েছিল। এখন দরজা কিছুটা খোলা দেখে অনুমান করতে পারছে রুমে কেউ আছে। আবির দরজা থেকে রুমে চোখ বোলালো। হঠাৎ আবিরের নজর স্থির হলো মেঘ আবিরের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আবির ভ্রু কুঁচকে এগিয়ে গেল সেদিকে। ব্যালকনিতে আবির আর মিমের কথোপকথন শুনেই মেঘ তাড়াতাড়ি পাঞ্জাবি লুকিয়ে কি করবে বুঝতে না পেরে বারান্দায় চলে গেছে। আবির গুরুতর কণ্ঠে শুধালো, আমার রুমে কি করছিস? মেঘ নিশ্চুপ থেকেই আবিরের পাশ কেটে চলে যেতে নিল। আবির আবার প্রশ্ন করল, আমার রুমে কেন এসেছিলি, তাও আবার পাহারাদার রেখে? মেঘ ভয়ে ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, এমনি আসছিলাম। মেঘ চলে যেতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে। মেঘ আতঙ্কিত নয়নে তাকিয়ে বলল, ছাড়ুন, যাবো। রুমে কেন আসছিলি সেটা বল, তাহলে ছেড়ে দিব। মেঘ আমতা আমতা করে বলল, আপনার রুমে আসা কি নিষেধ? নিষেধ কেন হবে? তোর যখন ইচ্ছে রুমে আসবি, কিন্তু পাহারাদার কেন বাইরে থাকবে? কি করতে আসছিলি বল? চুরি করতে আসছিলাম, হয়েছে? আবির অন্যমনস্ক হয়ে বলল,
আর কি চুরি করার বাকি আছে? মানে আবির মেঘের হাত ছেড়ে মুচকি হেসে বলল, আমার রুমে কি এমন জিনিস আছে যা তোর চুরি করে নিতে হয়? তোর কি লাগবে নিয়ে যা। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল। সম্পূর্ণ আপনিটাকেই আমার লাগবে, কিভাবে নিব বলুন? আবির কিঞ্চিত হেসে বলল। কি হলো, কিছু খুঁজে পাচ্ছিস না? মেঘ কপাল গুটিয়ে রিনিঝিনি হেসে আবিরের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল। আমি যা নিতে চাই তা আপনাকে দেখিয়ে নিতে পারবো না। আবির চোখ বড় করে সম্পূর্ণ রুমে নজর বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলল। তাহলে কি আমি ঘুমালে নিতে পারবি? মেঘ ছোট করে ভেঙচি কেটে বিড়বিড় করতে করতে চলে যাচ্ছে। আবির ঠোঁট কামড়ে হাসছে। মেঘ দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। কয়েক পা পিছিয়ে দরজার পাশে দেওয়ালে তাকালো। দেওয়ালে একটা হাতের ছাপ দেখে মেঘের নজর স্থির হলো। সরু নেত্রে খেয়াল করলো। হঠাৎ মনে পড়ে গেল প্রায় 2-3 মাস আগে রুমের রং করার ঘটনা। ভেজা রঙে মেঘের হাতের ছাপ পড়েছিল। সেই ছাপ শুকিয়েছে বহুদিন আগে। দরজার আড়ালে ছিল বলে আজ পর্যন্ত মেঘের চোখে পড়েনি। আজ দরজাটা চাপানো ছিল বিধায় মেঘের নজর আটকেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল। এই দাগটাতে রং করান কি করে? মেঘের কণ্ঠে আবির পেছন ফিরে তাকিয়েছে। মেঘের দৃষ্টি খেয়াল করে নিজেও সেদিকে তাকালো। আবির মুখের ভঙ্গি স্বাভাবিক রেখে বলল। লোকের কি খেয়ে দে কাজ নেই, তুই নষ্ট করবি আর তারা বারবার রং করবে? বারবার করবে কেন? একবারই তো নষ্ট করেছি, তাও পড়ে গিয়েছিলাম বলে। আবির উদাসীন কণ্ঠে বলল। বেরঙিন জীবনে রুমে রং করে আর কি হবে? মেঘ প্রখর নেত্রে আবিরের দিকে তাকিয়ে অকস্মাৎ বলে উঠল। আমার কাছে রং আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। হাতের ছাপ মুছে সুন্দর ডিজাইন দিব। আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল। যেভাবে রুমে এসেছিলি সেভাবে বেরিয়ে যা। আমার রুম যেমন আছে তেমনই থাকবে, মাতব্বরি করে নষ্ট করতে হবে না। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে মৃদুস্বরে বলল। বিশ্বাস করুন, নষ্ট করব না, সুন্দর লাগবে। আবির রাগান্বিত কণ্ঠে বলল। মেঘ, কথা বললে কথা শুনবি না? শুনবো। তাহলে যা এখান থেকে। আমার অনুমতি ব্যতীত আমার রুমের কোনো জিনিস যদি এদিক সেদিক হয়, সেই কাজ যেই করে থাকুক না কেন তার দায়ভার কিন্তু তোর হবে। সো বি কেয়ারফুল। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিচ থেকে ইকবাল খান আবিরকে ডাকছেন। আবির এগিয়ে গিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে অনুগ্র কণ্ঠে বলল। সারা রাত ভাবেন। আগামীকাল আমার রুমের 2টা দেয়াল আপনাকে ডিজাইন করে দিতে হবে। ডিজাইন ভালো না হলে? না হলে কি? সেটা না হয় কালকেই বোঝাবো। আবির রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ দেওয়ালের হাতের ছাপের দিকে একবার তাকালো, আবার পাশের 2টা দেওয়ালের দিকে তাকিয়ে দেখলো। তারপর রুম থেকে বেরিয়ে সোজা মিমের রুমে ঢুকলো। মিম বিছানায় বসে চোখ বন্ধ করে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলছে। মেঘ মিমকে আলতো চাপড় মেরে বলল। আমাকে বিপদে ফেলে নিজে বাঁচাও বাঁচাও করছিস, লজ্জা লাগে না তোর? লজ্জার যেমন বয়স নেই, তেমনি মায়ের খাওয়ারও বয়স নেই। ভাইয়া যেভাবে তাকাইছিল, ভয়েই আমার গলা শুকিয়ে গেছিল। তোমাকে কিভাবে ডাকবো? কথাই আছে, জান বাঁচানো ফরজ। মেঘ রাগী ভাব নিয়ে বলল। তুই বিপদে পড়লে আমিও বলল। মিম আহ্লাদি কণ্ঠে বলল। আপু সরি। মেঘ ভেঙচি কেটে চলে গেছে। মিম পেছন পেছন আপু আপু ডাকছে। আলী আহমেদ খান আজ ফজরের নামাজ পড়ে বাসায় এসে পড়েছেন। সোফায় হেলান দিয়ে চুপচাপ বসে আছেন। সচরাচর নামাজ শেষে ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে তারপর বাসায় ফেরেন। তবে আজ শরীর খারাপ লাগছিল বলে হাঁটতে যাননি। আবির বাসায় ফিরে আব্বুর সাথে একটু কথা বলে নিজের রুমে চলে গেছে। আবিরের পা মোটামুটি ঠিক হলেও শরীর এখনও বেশ দুর্বল। এজন্য আলী আহমেদ খান আবিরকে অফিসে যেতে দেন না। বাসায় থেকে যতটা সম্ভব কাজ করে, বাকি সব কাজ ইকবাল খানই সামলান। ইদানিং আবিরের ঘুম ভাঙার পরপরই মেঘের যত্ন শুরু হয়। পা ঠিক হওয়ার পর থেকে আবির নামাজ পড়তে মসজিদে যায়। নামাজ থেকে ফিরতেই টেবিলের ওপর কফির সাথে ইউনিক কিছু নাস্তা সাজানো থাকে। মেঘ তাহাজ্জুদের নামাজ শেষ করে রান্না করতে যায়। আবির আর নিজের জন্য অল্প স্বল্প নাস্তা রেডি করে নিজের রুমে লুকিয়ে রাখে। আবির নামাজে গেলে চুপি চুপি আবিরের রুমে নাস্তা রেখে নিজের রুমে চলে আসে। আবির সব বুঝতে পেরেও মেঘকে কিছু বলে না, অবশ্য কিছু বলতেও ইচ্ছে করে না। আবির তার কাদম্বিনীর অতিরিক্ত যত্নে দিনকে দিন মেঘের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ছে যা কোনোভাবেই কাটাতে পারছে না।
নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আবির অ্যাক্সিডেন্ট করার পর থেকে আবিরের প্রতি মেঘের দায়িত্ববোধ কয়েক গুণ বেড়ে গেছে, সেই সাথে বুদ্ধিও বেড়েছে। এখন আর আগের মতো বাসার মানুষদের সামনে পাগলামি করে না। আবির কিছু বললে একেবারেই মেনে নেয়, মুখের ওপর প্রশ্নও করে না। আবির প্রতিদিনের মতো আজও রুমে এসে টেবিলে নাস্তা রাখা দেখে নিঃশব্দে হাসলো। নাস্তা শেষ করে আবারও ঘুমিয়ে পড়ল। মেঘও নিজের রুমে নাস্তা করে পড়তে বসেছে। নিচে আলী আহমেদ খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। মালিহা খান কয়েকবার জিজ্ঞেস করেছেন কোনো সমস্যা কিনা, কিন্তু উনি কিছুই বলেননি। অনেকক্ষণ পর ইকবাল খান বাজার নিয়ে বাসায় ফিরেছেন। ভাইজানকে মনমরা হয়ে সোফায় এভাবে বসে থাকতে দেখে ইকবাল খানও সোফায় গিয়ে বসলেন। শান্ত স্বরে শুধালেন, ভাইজান, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, তেমন কিছু না। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে টেনশন করছো, আমায় বলো। কি বলবো বল? আবিরের ছন্নছাড়া আচরণগুলো আমাকে খুব ভাবাচ্ছে। নিজের মতো ব্যবসা করতে চাইছিল, সেখানে আমি জোর করে ওকে আমাদের ব্যবসায় জড়িয়েছি। আদতে ওর মনে কি চলছে তাও বুঝতে পারছি না। ভেবেছিলাম ওকে বিয়ে করাতে পারলে দুশ্চিন্তাটা অনেকটা কমে যাবে, কিন্তু ও বিয়েও করবে না বলে দিল। একমাত্র ছেলে, এত বছর দূরে ছিল, বাসায় ফেরার পর যেন দূরত্ব আরও বেড়ে গেছে। আমি কি কিছু বলতেও পারি না, বলার আগেই ওর মা কান্নাকাটি শুরু করে দেয়। ইকবাল খান মলিন হেসে বললেন, ভাইজান, তুমি শুধু শুধু টেনশন করছো। দরকার হলে আমি আবিরের সাথে আবার কথা বলবো। আপাতত কিছু বলার প্রয়োজন নেই। কিছুদিন আবিরকে ওর মতো করে থাকতে দে, দেখ ওর মতিগতি বদলায় কিনা। ইকবাল খান মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন। দুই ভাইয়ের মুখে কোনো কথা নেই। ইকবাল খান গলা খেকিয়ে হঠাৎ বলে উঠলেন, ভাইজান, একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বল। আফাকে কি তুমি সত্যিই মন থেকে মেনে নিয়েছো, নাকি মনের ভিতর এখন খুব রয়েই গেছে? মন থেকে না মানলে আমার বাড়িতে ঢোকার অনুমতি কোনো দিনও দিতাম না, এটা মাথায় রাখিস। কিন্তু কিন্তু কি? মাত্র 2 দিনের সাক্ষাতে আপুদের বাসা দাওয়াত দিলে, এত সহজে সবটা মানিয়ে নিলে, বিষয়টা সত্যি অবাক করেছে আমায়। আলী আহমেদ খান অনচ্ছ হেসে বললেন, তোদের চোখে বিষয়টা দুদিনের ঘটনা হলেও আমার চোখে এটা প্রায় 8-10 বছর যাবৎ চলমান আর 8-10 বছর যাবৎ চলমান একটা ঘটনা। মানে? আমি কি করে করব? মাহমুদার বিয়ের পর থেকে 15-20 বছরের মতো আমি ওর নামটা সহ্যও করতে পারিনি। কত রাত ওদের উপরে রাগ করে না খেয়ে ঘুমিয়েছি তার হিসেব নেই। আগে প্রতি বছর ঈদে বা অন্যান্য সময় বেড়ানোর জন্য প্রায়ই গ্রামে যেতাম, কিন্তু ওই ঘটনার পর থেকে গ্রামে গেলে আমার পরিবারের নামে আজে বাজে কথা শুনতে হতো। তার জন্য বাধ্য হয়ে গ্রামের সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। নিজের সাজানো সংসারকে বাঁচাতে বাধ্য হয়ে সব ছেড়েছিলাম, এমনকি ঈদেও বাড়িতে পা দেয়নি। সময় আর বয়সের সাথে সাথে অনেক কিছুই বদলাতে শুরু করে, কিন্তু আমি আমার নীতি থেকে সরতে পারিনি। হঠাৎ একদিন একটা অপরিচিত নম্বর থেকে কল আসে। কথা বলে জানতে পারি সে আমাদের গ্রামের মেম্বারের ছোট ভাই মাইদুল। পড়াশোনা শেষে যশোরে চাকরির পোস্টিং হয়, সেখানে যায়। ওইখানে মাহমুদাদের দেখে আমার ফোন নাম্বার সংগ্রহ করে সে আমায় ফোন দিয়ে জানিয়েছে। আমি সেদিন আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি। ও নামটা শুনে মুখের উপর কল কাটতে পারিনি। বোনের প্রতি দুর্বলতায় মাইদুলের বলা সব কথাই শুনেছিলাম। তারপর থেকেই মাঝে মধ্যে মাইদুল কল দিয়ে মাহমুদাদের খোঁজখবর জানাতো। কখনো কখনো আমিও কল দিতাম। ওদের ঢাকা আসার খবরও আমি আগেই পেয়েছিলাম। এমনকি আমি মাহমুদা আর ওর মেয়ে আইরিনকে আগেও 2-3বার দেখেছি। এতদিন আমাদের কিছু জানাওনি কেন? কিভাবে জানতাম? আর কি বা জানতাম? তুমি আফাকে সত্যি মাফ করেছো? যেদিন শুনেছিলাম ওর হাজব্যান্ড হার্ট অ্যাটাক করেছে, সেদিনই আমি ওদের মাফ করে দিয়েছিলাম, কিন্তু নিজের নীতি থেকে নড়তে পারিনি। মনের ওপর যে শক্ত আবরণটা পড়েছিল সেটাকেও সরাতে পারিনি। নিজের জেদ আর আক্রোশে নিজেই বন্দী হয়েছিলাম। তারপর হঠাৎ যখন মাহমুদা আর জান্নাতকে দেখলাম আর মাহমুদা আমায় ভাইজান বলে ডাকলো, ওর ডাকে সেদিন মনে হয়েছিল আমার বুকের উপর থেকে 28 বছর যাবৎ জমা বিশাল আকৃতির পাথরটা যেন মুহূর্তেই বিলুপ্ত হয়ে গেছিল। ইচ্ছে হয়েছিল ছোটবেলার মতোই সব ভুলে বোনকে কাছে টেনে নিতে, কিন্তু আমি পারিনি। আমার মন সায় দিলেও আমার হাত পা তাতে সায় দেয়নি। তারপর থেকে তোর ভাবি আর আবির, মোজাম্মেল আমাকে অনেক বুঝিয়েছে, তাই সবকিছু ভুলে ওদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি। বাঁচব আর কদিন? রক্তের সম্পর্ক ছিন্ন করে মরেও শান্তি পেতাম না। ইকবাল খান নিস্তব্ধ হয়ে বসে আছেন। কিছু বলার ভাষা নেই ওনার।
বোনের প্রতি বড় দুই ভাইয়ের মতো ইকবাল খানের ভালোবাসাও প্রবল ছিল। মাহমুদা খান আর ইকবাল খান মোটামুটি সমবয়সী ছিল বিধায় দুজনের সম্পর্কটাও বেশ মজবুত ছিল। মাহমুদা খানের ছায়ায় বড় হওয়া ইকবাল খান হঠাৎ বোনকে হারিয়ে এলোমেলো হয়ে উঠেছিলেন। তার পর মাকে হারিয়েছিলেন। সব মিলিয়ে ইকবাল খানের জীবনটা বলতে গেলে অনেকটাই ছন্নছাড়া ছিল। এরপর থেকে বড় দুই ভাইয়ের শাসনেই বড় হয়েছেন। ভাইদের কথা মতো ব্যবসার কাজে রাজশাহী থাকতে শুরু করেন, আর সেখানে থাকা বাসার মালিকের মেয়ের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে, যার পরিণতি হয়েছিল কোনোদিন রাজশাহী বিভাগে পা রাখতে না পারা। সংসারের মায়াজালে আটকে গিয়ে রাজশাহীর রমণীকে ভুলতে পারলেও বোনের প্রতি দুর্বলতা কাটাতে পারেননি। ডুকরে কেঁদেছেন বহু রাত। সকালের খাবার খেয়ে তিন ভাই অফিসে চলে গেছেন। মোজাম্মেল খান আবিরকে অফিসে যেতে বলেছিলেন, কিন্তু আবির আজ ইচ্ছে করে অফিসে যায়নি। আবির রুমে না থাকলে মেঘ আবিরের সব জিনিসপত্র ঘাটাঘাটি করতে পারে, সেই ভেবেই আবির কোথাও যায়নি। প্রায় 11:30 নাগাদ মেঘ আবিরের রুমে আসছে। আবির রং সহ প্রয়োজনীয় সব সরঞ্জাম আগেই আনিয়ে রেখেছিল। মেঘ মিষ্টি কণ্ঠে শুধালো, এখন আর্ট করব? তো যখন ইচ্ছা করতে পারিস, আমার কোনো সমস্যা নেই। এখন আর্ট করব? আমার পছন্দের ডিজাইন এঁকে দিব? অবশ্যই। মেঘ নেট থেকে দেখে কয়েকটা সুন্দর ডিজাইন আগেই বের করে রেখেছিল, সেগুলোর একটাই এখন করছে। মেঘের পরনে সুতির কাপড়ের 3 পিস, গলায় ওড়নাটা 2 প্যাচ দিয়ে সামনের দিকে রেখেছে। ঘন কালো লম্বা চুলগুলো আজ আগে থেকেই সামলে এসেছে, চুলগুলো পেঁচিয়ে কাঁকড়া দিয়ে আটকে নিয়েছে। মেঘের ঘাড় উন্মুক্ত, ছোট ছোট চুলগুলো ঘাড়ে পড়ে আছে। আবির ল্যাপটপে কাজ করছে আর মাঝে মাঝে মেঘের দিকে তাকাচ্ছে। মেঘ সরাসরি না দেখলেও আবিরের নজর সে ঠিকই বুঝতে পারছে। অস্বস্তিতে বুকের ভিতর ধুকপুক শুরু হয়ে গেছে। নাকের ডগায়, কপালে, থুতনির উপরে ঘাম জমে একাকার অবস্থা হয়ে গেছে। হঠাৎ আবিরের ফোনে কল বেজে উঠল। আবির যথারীতি ফোন কানে নিয়ে বেরিয়ে গেছে। আবির বের হতেই মেঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অস্বস্তিতে বুকের ভিতর ধুকপুক শুরু হয়ে গেছে। নাকের ডগায়, কপালে, থুতনির ওপরে ঘাম জমে একাকার অবস্থা হয়ে গেছে। হঠাৎ আবিরের ফোনে কল বেজে উঠল। আবির যথারীতি ফোন কানে নিয়ে বেরিয়ে গেছে। আবির বের হতেই মেঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আবির রুমে নেই দেখে মেঘ কাজের গতি বাড়াচ্ছে। তাড়াতাড়ি ডিজাইন শেষ করে পালাতে পারলেই বাঁচে। আচমকা মিম দরজায় দাঁড়িয়ে কাঁচতে শুরু করলো। মেঘ বুঝতে পেরেও পেছন ফিরে তাকালো না। মিম রুমে না ঢুকে দরজায় দাঁড়িয়ে কেসেই যাচ্ছে। মুহূর্তেই মেঘের চোয়াল শক্ত হয়ে গেছে। মিমের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার দিল, আজকে আমায় জ্বালালে তোর খবরই আছে। মেঘের ধমক খেয়ে মিমের ঠোঁট ভেঙে আসছে। মিম ব্যগ্র কণ্ঠে বলল, সরি আপু, আমি তোমাকে জ্বালাতে আসিনি, শুধু দেখতে আসছিলাম কোন ডিজাইনটা করতেছো। মেঘ শীতল কণ্ঠে বলল, ভেতরে এসে দেখে যা কোনটা করছি। সঙ্গে সঙ্গে মিমের মুখে হাসি ফুটল। ছুটে গেল রুমের ভেতর। মিমের উত্তেজনা দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, দেখিস রুমের কোনো জিনিস নষ্ট করিস না যেন। মিম সম্পূর্ণরূপে চোখ বুলিয়ে আমোদে কণ্ঠে বলল, ও মা, এখন থেকেই ভাইয়ের রুমের দায়িত্ব নিয়ে নিয়েছো? মেঘ মুচকি হেসে বলল, আমি দায়িত্ব নিব না তো কে নেবে? মিম হেসে বলল, আমিও সেটাই বলি, মণিমুক্তা তো আর দায়িত্ব নিতে পারবে না। মেঘ কপাল কুঁচকে ভারী কণ্ঠে শুধালো। মণিমুক্তাকে? মিম হাসতে হাসতে বিছানার পাশে বসে পড়েছে। মিমের হাসি দেখে মেঘের চোখ আরো সরু হয়ে গেছে। কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে তাকিয়ে আছে। মিম ঠোঁটে হাসি রেখে বলল, ধরো তোমার মেঘ চেঁচিয়ে উঠে বলল। মিম? মিম দৌড়ে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ রাগে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে পুনরায় কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর মিম আবার আসছে। বিছানার পাশে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে ডাকলো, আপু, আবার কি হয়েছে? তোমাকে দেখতে আসছি। কেন, আমার কি রূপ বের হয়েছে? তোমার এই রূপের আগুনে ভাইয়া এমনিতেই পাগল হয়ে গেছে। এর চেয়ে বেশি রূপ যদি হয় তাহলে ভাইয়া সহ্যই করতে পারবে না। মিম, তোর মুখটা বন্ধ রাখবি? উনি যদি এসব কথা শুনতে পায়, তোকে আর আমাকে দুটোকেই আধমরা করে ফেলবে। তোমার উনি নিচে বসে বসে প্রেম করতেছে, এখন আসবে না। কার সাথে প্রেম করে? হবে তোমার চেয়েও সুন্দরী কেউ। মেঘ রাগে গজগজ করতে করতে বলল, তুই যাবি এখান থেকে?
মিম বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেছে। মৃদু বাতাসে মেঘের সামনের দিকে ছোট চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখ মুখে ঝাপটে পড়ছে। মেঘের দুহাতে রং ভরে আছে, তাই ঠিক করতে পারছে না। মিমের সাথে কথা বলতে বলতে মেঘ হাতের কবজি দিয়ে চুলগুলো ঠিক করার চেষ্টা করেছে, কিন্তু পারছে না। বাধ্য হয়ে পুনরায় ডাকলো। মিম। ততক্ষণে মিম বেরিয়ে গেছে। ব্যালকনিতে আবিরকে আসতে দেখে মিম দ্রুত পাশ কাটিয়ে রুমে চলে গেছে। মেঘ উচ্চস্বরে মিমকে ডাকছে। মেঘ যে দেওয়াল ডিজাইন করেছে সেটা থেকে দরজা সম্পূর্ণ বিপরীতে অবস্থিত। রুমে হঠাৎ করে অস্তিত্ব বুঝতে পেরে মেঘ বলিষ্ঠ কণ্ঠে বলল, এতক্ষণ ধরে ডাকছি, আসছিলি না কেন? আমার চুলগুলো ঠিক করে দিয়ে যা। আবির বিছানার উপর ফোন রেখে মেঘের কাছে এগিয়ে গেল। মেঘের কাছাকাছি এসে স্বাভাবিক কণ্ঠে বলল, এদিকে ঘুর। আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে উঠে পেছনে ঘুরল। মেঘ পেছনে ঘুরতে আবিরের ঘনিষ্ঠতা অনুভব করল। আবির ঠিক মেঘের সম্মুখে দাঁড়ানো, মাঝখানে কেবল কয়েক ইঞ্চির গ্যাপ। আবিরের গা থেকে আসা তীব্র গন্ধে মেঘের মাতাল হওয়ার অবস্থা। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলাতে মেঘ ঢোক গিলে উষ্ণ কণ্ঠে বলল, সরি, আমি ভাবছিলাম মিম আসছে। আবির নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন, আমি ঠিক করে দিতে পারি না? মেঘের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে, বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে, মস্তিষ্কের নিউরনে অনুরণ হচ্ছে, শ্বাসনালীতে তুফান, গলা শুকিয়ে কাঠ, উত্তর দেওয়ার মতো অবস্থানে। জানালা দিয়ে আসা অনম্র পবনে মেঘের ছোট বড় চুলগুলো দুলল বাতাসে। দু একটা চুল চোখে লাগতেই মেঘ চোখ বন্ধ করে ফেলল। চোখ বন্ধ রেখে মেঘ চুলগুলো সরানোর জন্য রঙে রাঙানো হাত তুলল। আবির সহসা মেঘের হাতের কবজিতে ধরে থামিয়ে দিল। আবিরের স্পর্শে মেঘ আবারও চমকে ওঠে। মেঘ হতভম্ব হয়ে তাকালো। কয়েক মুহূর্ত নিগুড় দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মেঘের এক হাত আবিরের হাতে বন্দি। বাতাসের হাত থেকে চোখকে বাঁচাতে মেঘ এবার অন্য হাত তুলতে নিল। মেঘের আগে আবিরই নিজের অন্য হাত দিয়ে মেঘের কপালে দু আঙুল ছুঁয়ে কপাল থেকে চুল সরিয়ে কানে গুজে দিতে লাগলো। আবিরের অনমনীয় হাতের স্পর্শে মেঘের ভেতরটা ছটফট করছে। আবেশে মেঘের দু চোখ বন্ধ হয়ে গেছে। আবির খুব যত্ন সহকারে 2-3 বার চুল সরানোর চেষ্টা করলো। মেঘ নিজেকে সামলে আচমকা চোখ মেলল। নিজের মনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে উচ্চস্বরে বলল, ছাড়ুন আমায়। আবির গম্ভীর কণ্ঠে বলল, ছাড়তে যখন বলবি তবে এত আকৃষ্ট কেন করিস আমায়? আবিরের কথা শুনে মেঘ বিপুল চোখে তাকালো। আবিরের বিশ্রান্ত চাহনিতে মেঘের অনুভূতির আকাশ জুড়ে প্রজাপতিরা ডানা মেলে উঠতে শুরু করেছে। মেঘের আদলে লেপ্টে আছে প্রমত্ততা, মনে অনুরাগের সুর বাজছে। মেঘের বয়ঃসন্ধির প্রথম প্রেম আবির ভাই, সেই আবির ভাইয়ের ঘনিষ্ঠতা উন্মাদ করে তুলছে মেঘকে। আবিরের বলিষ্ঠ ব্যক্তিত্ব বহুদিন আগেই মেঘের মনকে দুর্বল করেছিল। আবির ভাই নামক অসুখ বাসা বেঁধেছিল ছোট্ট মেঘের মনে, যে অসুখ সারানোর ঔষধ আজও আবিষ্কৃত হয়নি। আবির নীরের দৃষ্টিতে মেঘকে দেখিয়ে যাচ্ছে। মেঘ বৃহৎ আঁখিতে তাকিয়ে আছে আবিরের চোখের দিকে। কারো মুখে কোনো শব্দ নেই। মেঘ ঘোরের মধ্যে থেকে অকস্মাৎ পেছনে চলে যাচ্ছে। 2 থেকে 3 কদম পেছাতেই আবিরের হাতে থাকা মেঘের হাতটা টান পড়ে। অমনি আবিরের মনোযোগে বিঘ্ন ঘটে। দেয়াল ভর্তি ভেজা রং। মেঘ বেখেয়ালিভাবে পেছাচ্ছে দেখে আবির মেঘের হাতের কবজি ধরে টান দিতেই মেঘের ছোট্ট দেহ আবিরের পেট আর বুকের মাঝামাঝি অবস্থানে ধাক্কা লাগে। আচমকা আক্রমণে মেঘের গা কেঁপে উঠল। মেঘের দৃষ্টি আবিরের বুকের দিকে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্তস্বরে বলল, কারো প্রণয়ের পরিণীতা হতে চাইলে তার অনুষঙ্গের নিগুড়তা সহ্য করার প্রবলতা থাকতে হবে। অনাড়ম্বরে কাঙ্ক্ষিত অভিলাষ অপূর্ণ থেকে যাবে। মেঘ কোনোভাবেই ধাতস্থ হতে পারছে না। হতবিহ্বলতায় মেঘের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মেঘের মনে একটা প্রশ্ন আচমকা আঘাত হানল। ওই দিন রাতে কি আবির ভাই সজাগ ছিল? তবে কি আমার সব কথা শুনে ফেলেছেন? লজ্জায় মেঘের চিবুক নেমে গেছে। আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের হাতে বন্দি নিজের হাতটার দিকে। নিজেকে বাঁচানোর আর কোনো উপায় নেই। দিশেহারা হয়ে আবিরের কাছ থেকে কিছুটা পিছিয়ে আসলো। আচমকা আবির মেঘের হাত ছেড়ে তড়িৎ বেগে মেঘের কোমল অনরেজু কোমর আঁকড়ে ধরল।
অমনি মেঘের মেরুদণ্ড সোজা হয়ে গেছে। আবির একটানে মেঘকে নিজের সঙ্গে মিশিয়ে ফেলল। মেঘ প্রখর নেত্রে তাকালো আবিরের দিকে। চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেছে, নিঃশ্বাস গলায় আটকে গেছে। আবিরের সম্মোহিনী দৃষ্টিতে মেঘের মন তুষারের ন্যায় জমে গেছে। প্রত্যাশিত ব্যক্তির অপ্রত্যাশিত স্পর্শ ভেঙে চুরে দিচ্ছে মেঘের পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডকে। দীর্ঘ সময় পর মেঘ সর্বশক্তি দিয়ে নিজের ভেতরে আবদ্ধ নিঃশ্বাসটা ছাড়ল। মেঘের ধারালো চাহনির নিকট আবির আজ বারংবার ধৃত হচ্ছে, তবুও মেঘের স্নিগ্ধ ধৃষ্টতা থেকে নজর সরাতে ব্যর্থ হচ্ছে। মেঘের শরীর মাত্রাতিরিক্ত ঘামতে শুরু করেছে। মুহূর্তে সুতির জামা ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে। মেঘের শরীরে তীব্র কম্পনে আবিরের হাত কাঁপছে। ঘামের কারণে জামার ওপর দিয়ে আবিরের হাতের 5 আঙ্গুল ভিজে গেছে। মেঘ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবির গভীর দৃষ্টিতে মেঘকে দেখছে আর ঠোঁট চেপে হাসছে। মেঘ ভুলে গেছে হাত ভর্তি রঙের কথা। মুখের ঘাম মুছতে হাত তুলতেই আবির অন্য হাত দিয়ে মেঘের হাত স্পর্শ করলো। মেঘের হাতে লেগে থাকা ঘন রঙে আবিরের হাত ভরে গেছে। মেঘের দৃষ্টি সেই দিকে পড়তেই তাড়াতাড়ি হাত সরাতে চাইল। ততক্ষণে আবিরের 5 আঙুলে মেঘের আঙুলগুলো বন্দি হয়ে গেছে। মেঘ সুদীর্ঘ সময় নিয়ে শ্বাস ছেড়ে আর্তনাদ করে বলতে নিল, আমাকে আবির মেঘের হাত ছেড়ে এক আঙুলে মেঘের ঠোঁট স্পর্শ করেছে। মেঘ সহসা নিশ্চুপ হয়ে গেছে। আবিরের আঙুলের রং মেঘের ঠোঁটে লেগে গেছে। মৃদু বাতাসে মেঘের চুলগুলো হালকাভাবে উড়ছে। ভেতরের কম্পনে মেঘের সেদিকে খেয়াল নেই। আবির আলতো হাতে মেঘের চুলগুলো সরিয়ে দিচ্ছে। রঙের কারণে চুলগুলো একে একে রঙে আটকে গেছে। চুল সরাতে সরাতে আবিরের দৃষ্টি মেঘের গালে আটকালো। বাহির থেকে আসা আলোতে মেঘের গালটা অতিরিক্ত আদুরে দেখাচ্ছে। আবির নিজের মন আর হাত কোনোটাকেই নিয়ন্ত্রণ করতে পারছে না। না চাইতে রঙে রঙিন হাতে মেঘের গাল ছুঁয়ে দিল। কয়েক মুহূর্ত গালে হাত রেখে ধীরে ধীরে হাত নামিয়ে গলার একপাশে ঘাড়ে হাত ছোঁয়ালো। ভয়ঙ্কর পরিস্থিতিতে মেঘ নিরস্ত হয়ে গেছে। আবিরের কর্মকাণ্ডে মেঘের সর্বশক্তি বিলীন হয়ে গেছে। মেঘের গালে আবিরের 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির মেঘের ঘাড়ে হাত রেখে কিছুটা নিচু হয়ে অন্য পাশে মেঘের ঘাড়ের কাছে মুখ এগিয়ে নিল। আবিরের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে দিচ্ছে মেঘের মসৃণ গ্রীবা। মেঘ দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আবিরের সুগভীর কণ্ঠস্বর ভেসে উঠল, এটুকুতেই এই অবস্থা হলে কিভাবে কি হবে? আবিরের নেশাক্ত কণ্ঠে বলা কথা মেঘের কর্ণপাত হলো না। আবিরের স্পর্শ আর নিঃশ্বাসেই মেঘ পাথর বনে গেছে। আবির আবেশিত কণ্ঠে পুনরায় বলল, ম্যাম, নিজেকে সামলান। আমি কিন্তু আমাতে নেই। কোনো অনিষ্ট হলে আমি একা কুলসিত হব না, আপনাকে নিয়েই হব। আবিরের কথা মেঘের কানে ঢুকেছে কিনা কে জানে। মেঘ বরফের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আবির মেঘকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। মেঘ তখনও পূর্বের জায়গায় দাঁড়ানো, দেখে বোঝাই যাচ্ছে নিজের সেন্সে নেই। আচমকা মেঘ পেছাতে শুরু করে। দেওয়ালে আটকানোর পূর্বেই আবির এগিয়ে এসে মেঘের চুলের খোপার ঠিক পেছনে দেওয়ালে এক হাত রাখলো, যেন মেঘের চুলে রং না লাগে। অন্য হাতে দেওয়াল ধরে নিজেকে আটকালো। মেঘ ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ আতঙ্কিত কণ্ঠে বলল, আমি রুমে যাব। আবির মিটিমিটি হেসে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? মেঘ চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল। হ্যাঁ। আবির মনে মনে বিড়বিড় করলো, কিছু করলামই না, এতেই নাজেহাল অবস্থা। কিছু করলে তো আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। এই আবার আপনি আবিরের প্রণয়িনী হতে চান? মেঘ শীতল কণ্ঠে বলল। সরুন, আমি চলে যাব, রং পরে করে দিব। আবির মৃদু স্বরে বলল, আপনার ইচ্ছে। আচমকা ব্যালকনি থেকে তানভীর ডাকলো। ভাইয়া আসবো? মেঘ তানভীরের কণ্ঠ শুনে থতমত খেয়ে উঠল। গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাই আসছে, সরুন প্লিজ। আবির ভ্রু কুচকে শক্ত কণ্ঠে বলল, তোর ভাইকে কি আমি ভয় পাই নাকি? আবির তানভীরকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলল, না, ব্যস্ত আছি। তুমি যেগুলো আনতে বলেছিলে সেগুলো নিয়ে এসছে। তোর কাছে রাখ, পরে দেখে নিয়ে আসবো। আমি আবার বেরিয়ে যাব, ফিরতে রাত হবে। তোমার রুমে রেখেছে। আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল, উফ, রেখে যা।
মেঘ উপায় না পেয়ে আবিরের প্রশস্ত বুকে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। তানভীর বিছানায় কিছু কাগজ আর 2-3টা বক্স রাখতে রাখতে বলল, তোমার। বলতেই মেঘকে অল্প বিস্তর চুপ করে গেল। কপাল গুটিয়ে আবিরের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে কানে হাত দিয়ে বিড়বিড় করে সরি বলল। আবির চোখ দিয়ে ইশারা করতেই তৎক্ষণাৎ নিজের মাথায় চাপড় মারতে মারতে বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে দরজাটাও চাপিয়ে রেখে গেছে। তানভীর নিজের কপাল চাপড়ে ব্যালকনিতে হাঁটছে আর বলছে, ছি তানভীর, ছি, তুই এত নির্লজ্জ কেন? তানভীর বিড়বিড় করতে করতে নিজের রুম পর্যন্ত যেতেই ফোনে কল বেজে উঠল। তানভীরের বেস্ট ফ্রেন্ড সোহাগ কল দিচ্ছে। তানভীর কল রিসিভ করতে ওপাশ থেকে সোহাগ একদমে কত কি বলতে থাকলো। তানভীর প্রখরতপ্ত স্বরে বলল, আমাকে এসব বলে কোনো লাভ নেই, আমি এখন আসতে পারবো না। এমপির সাথে একটা প্রোগ্রামে যেতে হবে। প্লিজ দোস্ত, একটু আয়। আরে ভাই, আমার সময় নাই। তানভীর ভারী কণ্ঠে শুধালো, শোন তানভীর, আমাকে যতই ব্যস্ততা দেখাস সমস্যা নাই, কিন্তু তোর গার্লফ্রেন্ডের জন্য অন্তত আয়। একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। তোর আমার মাঝখানে ওকে কেন টানতেছিস? কারণ আমার কথা তুই গুরুত্ব দিচ্ছিস না। প্লিজ তানভীর, জাস্ট 5 মিনিট লাগবে, আয় তো ওই। তানভীর রাগান্বিত কণ্ঠে বলল, বন্যা কি এখনো ভার্সিটিতে? আমি তোর কাছে সকাল থেকে চিল্লাচিল্লি করছি, তুই আমাকে পাত্তাই দিচ্ছিস না। বন্যার নাম শুনতে কণ্ঠস্বর পাল্টে গেছে। দাঁড়া, এখন থেকে তোকে ওর কসম দিয়ে সব কাজ করাবো। আর যাই করিস, কোনোদিন ওর নাম নিয়ে কসম কাটতে বলবি না। পরিবারের বাইরেও আমার একমাত্র দুর্বলতা, তাছাড়া কসম কাটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, কাটবো না কসম। এখন বল, আসবে? বন্যা যদি সত্যি ইউনিভার্সিটিতে থাকে তাহলে আসবো। আরে আছে, প্রয়োজনে আটকে রাখবো। তাও তুই আয়, আমার কাজটা কিন্তু করে দিতে হবে। বলেও বন্যাকে কিছু বলতে চাইস না, আমি আসতেছি। তানভীর দ্রুত বেরিয়ে পড়েছে। এদিকে মেঘ আবিরের আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। তানভীর চলে গেছে অনেকক্ষণ আগে। মেঘ আতঙ্কে এখনো চোখ খুলতে পারছে না। আবির ঠোঁটের কোণে হাসি রেখে অপলক দৃষ্টিতে মেঘকে দেখছে। তীর করে কাঁপছে মেঘের ওষ্ঠদয়। লজ্জা আর ভয়ে নাকের ডগা আর গাল পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে। নিস্তব্ধতা বুঝতে পেরে মেঘ ধীরে ধীরে চোখ মেলল। সরাসরি চোখ পড়ল আবিরের চোখের দিকে। আবিরের নিঃশব্দ দৃষ্টি দেখে মেঘ লজ্জায় মাথা নিচু করে ঘাড় কাত করে তানভীরকে দেখার চেষ্টা করলো। তানভীরকে রুমের কোথাও দেখতে না পেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ভাইয়া কোথায়? চলে গেছে। কেন? সেটা আমি কিভাবে বলবো? তোর ভাইকে জিজ্ঞেস কর গিয়ে। হঠাৎ দেওয়ালের দিকে আবিরের নজর পড়ে। যে হাতটা দিয়ে নিজেকে আটকে ছিল সেই হাতে যে রং ছিল আবিরের, সেটা খেয়ালই ছিল না। মেঘের চুল বাঁচাতে গিয়ে উল্টো দেওয়াল নষ্ট করে ফেলেছে। আবিরের সাথে সাথে মেঘও চোখ ঘুরিয়ে তাকালো। দেওয়ালে আবিরের হাত দেখে আর্তনাদ করে উঠল, এটা আপনি কি করলেন? আমি ইচ্ছে করে করেছি নাকি? তোর চুল বাঁচাতেই তো করেছি। মেঘ একটু দূরে সরে দেওয়ালটাকে দেখে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানটা এখন কিভাবে ডিজাইন করব? আবির মেঘের হাতের কবজিতে শক্ত করে ধরে টেনে নিয়ে রঙের বক্সে চুবিয়ে সঙ্গে সঙ্গে দেওয়ালে ছাপ দিল। যেখানে আবিরের হাতটা রেখেছিল ঠিক সেখানে। মেঘ আটকানোর খুব চেষ্টা করেছে, কিন্তু আবিরের শক্তির সামনে মেঘ অতি নগণ্য একটা মানুষ। আবিরের হাতের রং অনেকটা শক্ত হয়ে যাওয়ায় ঠিকমতো বোঝা যাচ্ছিল না, কিন্তু মেঘের হাতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভালোভাবে খেয়াল করলে মেঘের ছোট্ট হাতকে ঘিরে আবিরের বড় হাতের অপ্রখর ছাপটা ঠিকই চোখে পড়ে। মেঘ ক্ষুব্ধ হয়ে বলল, আপনি এমন করলেন কেন? কি ডিজাইন করবি ভেবে পাচ্ছিস না? তাহলে কি করব? মেঘ শক্ত কণ্ঠে বলল। আমি কিন্তু সম্পূর্ণ দেয়ালটাই নষ্ট করে ফেলবো। আবির মুচকে হেসে বলল, একদিনের জন্য রুম তোকে দিয়ে দিয়েছি, সাজাবি নাকি নষ্ট করবি পুরোটাই তোর উপর, আমি কিছুই বলবো না। মেঘ শীতল কণ্ঠে বলল, মাঝখানে হাতের ছাপটার কারণে কি পচা লাগছে, আপনি এমনটা না করলেও পারতেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই তোর কাজ শেষ কর, তারপরে দেখিস কত সুন্দর লাগে। মেঘ মুখ ভোতা করে ঠোঁট ভেঙে কাদো কাদো মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মুচকি হেসে দু আঙুলে মেঘের রাগে ফুলে ওঠা নাকটা আলতোভাবে চেপে মোলায়েম কণ্ঠে বলল, দেয়াল জুড়ে এত সুন্দর পেইন্টিং থাকবে আর তাতে ডিজাইনারের হাতের ছাপ থাকবে না, তা কি করে হয়? ছাপটার নিচে তোর নামটাও লিখে দিস। বাসার মানুষ দেখলে কি ভাববে?
বাসার মানুষ যখন জিজ্ঞেস করবে এই ডিজাইন কে করেছে, তখন আমি কি বলবো? শেওড়া পাড়ার পেতনিটা ডিজাইন করে দিয়ে গেছে, নাকি আমার কাল্পনিক বউটা এসে করেছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, কথায় কথায় বউ বউ করবেন না। আমি কিন্তু বড় আব্বুকে বলে দিব। কি বলবি? বলবো আপনি সারা দিন বউ বউ করেন, অথচ বিয়ের কথা বললে ভাব নেন। আপনাকে ডাক্তার দেখাতে হবে। আবির নিঃশব্দে হেসে শুধালো, তুই কি আমায় ইনডাইরেক্টলি পাগল বললি? মুখের ওপর কিভাবে বলবো? কি? আবির এক পা করে এগোচ্ছে। মেঘ পেছাতে পেছাতে চেঁচিয়ে উঠল, এমন করলে আমি কিন্তু চিৎকার করব। কর চিৎকার, কাকে ডাকবি ডাক, দেখি তোকে কে বাঁচায়। মেঘ ভেজা কণ্ঠে ডেকে উঠল। আম্মু বাঁচাও। আবির মুখ চেপে ধরে ঠাট্টার স্বরে বলল, ছি মেঘ, যেভাবে মামুনিকে ডাকছিস মামুনি ভাববে আমি তোকে ছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মেঘের মুখ ছেড়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, সরি, তোকে আর ডিস্টার্ব করবো না, তুই তোর কাজ শেষ কর। আবির টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ আহম্মকের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আবির ভাই যে রাগ করেছে এটা ওনার কথাতেই বোঝা গেছে। মেঘ কী করবে তাই ভাবছে। আচমকা ড্রেসিং টেবিলের আয়নার দিকে নজর পড়তেই মেঘ সব ভুলে গেল। গালে আবিরের হাতে স্পর্শ, গলা আর ঘাড়েও আঙুলের দাগ, নাক আর কপাল জুড়েও রং লেগে আছে। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছে আর বারবার লজ্জায় লজ্জিত হয়ে যাচ্ছে। মেঘ নিজের গালে হাত রেখে আবিরের স্পর্শ অনুভব করার চেষ্টা করছে। অমনি বুকের ভেতর কম্পন শুরু হয়ে গেছে। আচমকা মিম দরজায় দাঁড়াতেই মেঘ তাড়াহুড়ো করে দেওয়ালের দিকে ঘুরে মাথায় ওড়না দিল, যাতে রঙের দাগ মিম কোনোভাবেই না দেখে। মিম দৌড়ে এসে উত্তেজিত কণ্ঠে শুধালো, আপু, তুমি আমায় দেখে কি লুকাইছো? দেখি, এদিকে ঘুরো তো। মেঘ দেওয়ালে রং করতে করতে তপ্তস্বরে বলল, ডিস্টার্ব করিস না, রুমে যা। তুমি কি লুকোচ্ছ বলো, তাহলেই চলে যাব। মেঘ হুঙ্কার দিয়ে উঠল। আবির ভাই কিন্তু ওয়াশরুমে আছে, ডাকবো? মিম উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া রুমে আগে বলবা না? আমি গেলাম, পরে এসে দেখবো তুমি কি লুকাইছো। মেঘ কিছুক্ষণ ভেবে পুনরায় কাজ শুরু করলো। আবির ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরে টি শার্ট গায়ে দিয়ে ফোন নিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। মেঘের দিকে একবারের জন্য তাকিয়ে দেখেনি। মেঘ অসহায় মুখ করে আবিরের যাওয়ার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। চোখে মুখে বিষণ্ণতা ভর করেছে, তবুও সব কিছু একপাশে রেখে কাজে মনোযোগ দিল। আবির নিচে নামতে মিম ছুটে গেল মেঘকে দেখতে। ততক্ষণে মেঘ রং দিয়ে গালে আর গলায় থাকা আঙুলের ছাপগুলো মুছে ফেলেছে। মিম রুমে ঢুকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তখন কি লুকাইছিলা? মেঘ স্বাভাবিকভাবে ঘুরে মিমের গালে রঙের 2 আঙুল ছুঁয়ে বলল, তোর কাছ থেকে আমি কি লুকাবো বল? আপু, তোমার গালে এত রং কেন? খেয়াল ছিল না, হুট করে গালে হাত দিয়ে ফেলেছিলাম। 2টা দেওয়াল ভালোভাবে পর্যবেক্ষণ করে মিম বলল, আপু, 2টা ডিজাইনই অনেক সুন্দর হয়েছে। ভাইয়ের রুমটা অন্যরকম সুন্দর লাগছে। মেঘ মৃদু স্বরে বলল, সত্যি সুন্দর হয়েছে? 100% সত্যি। ওনার কি পছন্দ হবে? কিছুই তো বললেন না। আমি বলছি ভাইয়ের পছন্দ হবেই হবে। তাছাড়া তুমি যাইকে দিবা ভাইয়া সেটাই প্রশংসা করবে। দেখো, সেটা যদি ব্যাঙের ছাতা হয় তবুও বলবে অনেক সুন্দর হয়েছে। মিম বিছানার উপরে বসে পা ঝুলাচ্ছে আর মেঘের সাথে গল্প করছে। মেঘ আবিরের কথা মতো নিজের হাতের ছাপটার নিচে নিজের নাম লিখেছে। তাছাড়া এক সাইডে সাজ্জাদুল খান আবির নাম লিখে ডিজাইন করে দিয়েছে। মিমকে কিছু জিনিস দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছে, বাকিগুলো নিয়ে মেঘ পেছন পেছন আসছে। এতক্ষণের মধ্যে আবির একবারও ওপরে যায়নি। মিম নিচে আসতেই আবির প্রশ্ন করল, তোর বোনের কাজ শেষ হয়েছে? হ্যাঁ, অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। আবির কোনো কথা না বলে নিজের রুমে চলে গেছে। 2টা দেওয়ালের ডিজাইনের কারণে রুমটা চেনাই যাচ্ছে না। আবিরের রুমটা খানবাড়ির সবগুলো রুমের থেকে বড়। একসময় এই রুমে আলী আহমেদ খান আর মালিহা খান থাকতেন। ওদের জন্যই মূলত বানানো হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে আলী আহমেদ খানরা নিচে চলে আসেন আর রুমটা আবিরের দখলে চলে গেছে। রুমটার ঠিক মাঝামাঝিতে দরজাটা অবস্থিত। ভেতরে একপাশে আবিরের ব্যবহার্য সব প্রয়োজনীয় সামগ্রী আর অন্য পাশে সব অপ্রয়োজনীয় জিনিসপত্র।
ছোটবেলার সাইকেল থেকে শুরু করে লাগেজ, ক্রিকেট, ফুটবল খেলার যাবতীয় জিনিসপত্র, পুরনো একটা ওয়ার্ড্রপ, আরও অনেক কিছু। ওই দিকের সব জিনিসপত্র বড় কাপড় দিয়ে ঢাকা। মালিহা খান বলেছিলেন পুরনো জিনিসপত্র স্টোর রুমে রেখে দিতে, কিন্তু আবির সেগুলো সরাতে রাজি হয়নি। রুমে আর্ট করায় এখন এক পাশ অতিরিক্ত সুন্দর হয়ে গেছে আর অন্য পাশ অগোছালো। তবে আবিরের সেদিকে মনোযোগ নেই। আবির উদ্ধৃত নয়নে দেওয়ালের দিকে চেয়ে আছে। একবার নজর পড়ে নিজের নামের দিকে, পুনরায় নজর আটকায় মেঘের হাতের ছাপে, সেই সাথে লেখা মেঘ নামটার ওপর। অকস্মাৎ আবিরের মুখে হাসি ফোটে। অন্যদিকে তানভীর ভার্সিটির সামনে আসতেই সোহাগ আর শিমুলকে দেখতে পেল। ওরা তানভীরকে দেখে হাসি মুখে এগিয়ে আসলো। তানভীর প্রশ্ন করলো, বন্যা কোথায়? চল আমাদের কাজটা আগে শেষ করে আসি, 5 মিনিটের কাজ। বন্যার সাথে আগে দেখা করব, তারপর তোদের ব্যাপারটা ভেবে দেখব। 2টা মেয়ের সাথে ওই দিকে গেল। তানভীর ওদের দেখানো পথে বাইক স্টার্ট দিল। থামলো ঠিক বন্যাদের পেছনে। বন্যারা পেছন ফিরে তাকিয়েও দেখলো না। তানভীর ঘন ঘন হর্ন দিতে লাগলো। এক প্রকার বিরক্ত হয়ে বন্যা পেছনে ফিরতেই দেখলো তানভীর বাইক থেকে নীরের দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা চেহারা স্বাভাবিক করার চেষ্টা করলো। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, এদিকে আসো। বন্যা বান্ধবীদের দিকে তাকিয়ে ধীর গতিতে এগিয়ে আসলো। তানভীর প্রখরতপ্ত স্বরে বলল, ফোন দিলে ফোন রিসিভ করার প্রয়োজন মনে করো না? ইদানিং ফোন বন্ধ করে রেখেছ, সমস্যা কি? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, আমার ফোন নষ্ট হয়ে গেছে, নতুন ফোন কিনতে হবে। আব্বু বলেছে আগামী সপ্তাহে কিনে দিবেন। ও, আর কোনো কারণ তো নেই? আর কি কারণ থাকবে? ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন তোমাকে রাগে উল্টাপাল্টা কথা বলেছিলাম, তার জন্য দুঃখিত। ভাইয়ার রক্তাক্ত দেহ দেখে আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। বুঝে না বুঝে তোমার সাথে রাগ দেখিয়েছে। বন্যা মলিন হেসে বলল, কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। আপনার থেকে আমি থাকলেও হয়তো এইভাবে রিয়াক্ট করতাম, নয়তো আরও বেশি করতাম। আই এম রিয়েলি সরি বন্যা। এত ফর্মালিটি করতে হবে না। আমি সত্যি কিছু মনে করিনি। আবির ভাই এখন কেমন আছেন? মেঘ কেমন আছে? দুজনে আলহামদুলিল্লাহ ভালো আছে। বন্যা হঠাৎই ঢোক গিলে উষ্ণ স্বরে শুধালো, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ অবশ্যই। আপনি মিনহাজ আর তামিমকে কি করেছিলেন? কেন, কোনো সমস্যা? না না, ওরা অনেকদিন ভার্সিটিতে আসেনি, এখন আসলেও অনেক চুপচাপ হয়ে গেছে, তাই বলছিলাম। ও আচ্ছা, এসব কোনো বিষয় না। আমি বেশি কিছু করিনি। আমার জায়গায় ভাইয়া থাকলে ওদের আর কোনোদিন দেখতেও পারত না। তানভীর একটু থেমে আবার প্রশ্ন করলো, ও একটা কথা, ভার্সিটিতে কেউ তো আমাকে ডিস্টার্ব করে? বন্যা মনে মনে আওড়ালো, ডিস্টার্ব করলেও তো আপনাকে বলবো না। স্বাভাবিক কণ্ঠে বলল, না। যদি মনে করো আমাকে না বললে আমি কিছু জানতে পারবো না, যদি মনে করো আমাকে না বললে আমি কিছু জানতে পারবো না, তাহলে এটা তোমার ভুল ধারণা। বরং তুমি নিজে থেকে জানালে তোমারই লাভ। বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল, এখন আসি। যেতে বলেছি তোমায়? আমার তাড়া আছে। কেন, কে অপেক্ষা করছে? মানে কিছু না। ভার্সিটিতে পরশুদিন প্রোগ্রাম আছে, তাই কষ্ট করে মেঘকে জানিয়ে দিয়েন। ঠিক আছে, এখন চলো। কোথায়? তোমায় কিছু খাওয়াই। আমি আজ কিছু খাবো না, অন্য কোনো দিন আমি আপনাদের খাওয়াবো। তানভীর ভারী কণ্ঠে বলল, সেসব পরে দেখা যাবে, এখন বাইকে বসো। এক গ্লাস আখের জুস হলেও খেতে হবে, নয় আমি ধরে নেব তুমি আমার উপর রাগ করে আছো। আমি সত্যি রেগে নেই, বিশ্বাস করুন। মানলাম, আর বিশ্বাসও করলাম। এখন চলো। বন্যা দাঁতে দাঁত চেপে বাইকে উঠে বসলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও তানভীরের সঙ্গে 2 গ্লাস আখের জুস খেয়েছে। শুধুমাত্র মেঘের ভাই বলে বাধ্য হয়ে বন্যা তানভীরের সাথে কথা বলে, না হয় কোনোদিন কথা বলতো না। মিনহাজ আর তামিমকে বন্যা 2-1বার জিজ্ঞেস করেছিল কি হয়েছে বলতে, কিন্তু ওরাও কিছু বলে না, বারবার কথা এড়িয়ে যায়। তার জন্য বন্যাও তেমন জোর করে না। তবে ভালো কিছু যে ঘটেনি বন্যা 100% নিশ্চিত। আবিরের অসুস্থতার পর থেকে মেঘ মিনাজদের কথা ভুলেও ভাবেনি। বন্যা কিছু বললেও তেমন পাত্তা দেয় না, এমনকি রেগুলার ভার্সিটিও আসে না। বাড়ির কেউ কিছু বললে শরীর খারাপ, মন খারাপ বলে নানান বাহানা দেয়, আর বাকি সময় তানভীর সামলায়। না বোনকে কিছু বলতে পারে আর না বাসায়। মেঘের চোখে তানভীর সেরা ভাই হলেও বন্যার চোখে তানভীর একজন রাজনীতিবিদ, দাপটি ভিলেন টাইপের ছেলে। এত বছর যাবৎ মেঘকে শাসন করা দেখে বন্যা তানভীরকে ভয় পেত। মিনাজদের ঘটনার পর থেকে বন্যা আরও বেশি আতঙ্কে থাকে, দূরত্ব মেনটেন করে চলে।
তানভীর বন্যাকে রিকশায় উঠিয়ে দিয়ে সোহাগদের কাছে আসছে। সোহাগ ঠাট্টার স্বরে বলল, আগে আসতেই চাইছিল না, আর এখন? তানভীর মুচকি হেসে বলল, কতদিন পর মেয়েটাকে দেখলাম। আহা, কত আবেগ। কোথায় যাবে বলছিলে? চলো। বিকেল থেকে মেঘ আর মিম শপিংয়ে যাবে বলে পাগলামি করছে। তানভীরকে যেতে বলা হয়েছিল, কিন্তু তানভীর প্রোগ্রামে ব্যস্ত বলে যেতে পারবে না। মেঘ আর মিম একা যেতে পাগলামি শুরু করেছে। ওদের হাউকাউ শুনে আবির নিচে আসছে। আবিরকে দেখে দুই বোন চুপ করে গেছে। সদ্য ঘুম থেকে উঠে আসায় আবিরের চোখগুলো লাল টকটকে হয়ে আছে। আবির অস্ফুট কণ্ঠে শুধালো, কি হয়েছে তোদের? মেঘ মিম কেউ কোনো কথা বলল না। আকলিমা খান বললেন, ওরা শপিংয়ে যেতে চাচ্ছে। যেতে চাচ্ছে যাক, সমস্যা কি? একা যেতে চাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকিয়ে বলল, একা যেতে হবে কেন? তোমরা না গেলে আমি ওদের নিয়ে যাচ্ছি। মেঘ আর মিম দুইজনেই একসঙ্গে চেঁচিয়ে উঠল। না। রাগে আবিরের চোখ মুখ লাল হয়ে গেছে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে শুধালো, সমস্যা কি তোদের? মেঘ মাথা নিচু করে উত্তর দিল, কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলে কাকিয়াদের নিয়ে শপিংয়ে যা, বেশি তাড়ামি করবি না, ঠিক আছে? মেঘ এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে ওপর নিচ মাথা নাড়ল। অনুমতি ছাড়া একা শপিংয়ে যাওয়া অসম্ভব বিষয়, এটা তাদের অজানা নয়। তবুও চেষ্টা করে দেখছিল যদি অনুমতি পেয়ে যায়। আবির আগের ভাবমূর্তি বজায় রেখে দাঁড়িয়ে আছে। মেঘ আর মিম তাড়াহুড়ো করে নিজেদের রুমে চলে গেছে। হালিমা খান আর আকলিমা খানের সঙ্গে মিম আর মেঘ শপিংয়ে গেছে। মেঘ আর মিম সুযোগ বুঝে আবিরের জন্য 2-3টা সাদা টি শার্ট আর দুইজনের জন্য 3টা পাঞ্জাবি কিনে নিয়ে আসছে। মেঘরা বাসায় ফিরতেই তানভীর ভার্সিটির প্রোগ্রামের কথা বলেছে। আবিরও সেখানে উপস্থিত ছিল। মেঘ নিজের হাতে শপিং ব্যাগগুলো লুকিয়ে নিজের রুমে নিয়ে গেছে। আবির বিষয়টা খেয়াল করেও কিছু বলেনি। আবির রাতে ঘুমানোর জন্য রুমে ঢুকে দরজা চাপতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেছে। আবিরের দরজার আড়ালে মেঘের হাতের ছাপটা আগের মতো বেরঙিন নেই। মেঘ সেখানে নীল রঙের ছাপ দিয়েছে, এমনকি অন্য হাতের ছাপও দিয়েছে। পাশাপাশি মেঘের দু হাতের ছাপ দেখে আবির মুচকি হেসে বলল, পাগলি একটা। প্রোগ্রামের দিন ঠিক সময় মতো মেঘ ভার্সিটিতে চলে আসছে। মেঘকে দেখে মিনহাজ আর তামিম এগিয়ে এসে শুধালো, কেমন আছিস? মেঘ অন্যদিকে মুখ করে বলল, আলহামদুলিল্লাহ। মেঘ ওদের পাশ কাটিয়ে চলে গেছে। বন্যা আর মেঘ দুইজনেই আজ গাউন ড্রেসের সঙ্গে হিজাব পরে আসছে। মেঘ আর বন্যা কিছুটা সামনে এগোতেই লিফাত নামের ছেলেটার সাথে দেখা। লিফাতের হাতে সিগারেট। বন্যা আর মেঘকে দেখি থতমত খেলো। সিগারেট পেছনে ফেলে শান্তস্বরে জিজ্ঞাসা করলো, কেমন আছো তোমরা? বন্যা আর মেঘ দুইজনেই কপাল কুঁচকে তাকিয়ে আছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। বন্যা মেঘের হাত ধরে বলল, চল এখান থেকে। মেঘ তখনও সরু নেত্রে লিফাতকে পরখ করছে। ছেলেটার মুখে রহস্যময় হাসি। লিফাত প্রশ্ন করলো, কেউ কেমন আছো জিজ্ঞেস করলে প্রত্যুত্তরে তাকেও জিজ্ঞেস করতে হয়, এটাও কি জানো না? বন্যা শক্ত কণ্ঠে জবাব দিল, না জানি না। বন্যা মেঘকে টেনে নিয়ে চলে গেছে। মেঘ কপাল কুঁচকে শুধালো, এই ছেলে আবার কি? রসায়ন ডিপার্টমেন্টের 4র্থ বর্ষের এক বড় ভাই। তোর সাথে কথা বলতে আসছে কেন? আল্লাহ জানেন, তুই তো ইদানিং তেমন ক্লাসে আসিস না। একদিন আমি ফোনে কথা বলছিলাম, তখন এই ছেলে ইচ্ছে করেই আমার কাছে গেছে। আমি হঠাৎ ঘোরাতে প্রায় ধাক্কা লেগেই গিয়েছিল। কথাবার্তা নেই, হুট করে আমাকে ধমকিয়ে চলে গেছে। এরপর থেকে দেখলেই কেমন করে হাসে। এটা সেটা জিজ্ঞেস করে, ইচ্ছে করে মাথা ফাটিয়ে দিই। ভাইয়াকে বলবো? না না, তোর ভাই আরেক ডেঞ্জার পাবলিক। ওই দিন দেখা হয়েছিল, পরেও জিজ্ঞেস করতেছিল আমাকে কেউ ডিস্টার্ব করে কিনা। তুই কি বলছিস? আমি না করছি। কেন? তোর ভাই মিনহাজদের যে অবস্থা করছে, আমি আর কাউকে বিপদে ফেলতে চাই না। তাহলে আবির ভাইয়াকে বলি? ভুলিও না, তোর এই গুন্ডা পান্ডা ভাইদেরকে আমার ব্যাপারে কিছু বলবি না। তুই গুন্ডা পান্ডা কাকে বলছিস? আমার আবির ভাই হিরো, নট ভিলেন, ওকে? আর তোর ভাই? আমার ভাইও হিরো। মিনহাজদের যদি মেরেও থাকে, ভাইয়াকে শুধু শুধু মারছে নাকি? আমার কর্মকাণ্ডে তোর কি তখন আমাকে মারতে ইচ্ছা করেনি? বল, করেনি? করেছে। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও আমার কাজে তুই আমার উপর বিরক্ত হয়েছিস। এমনকি আমি নিজেই আমার উপর বিরক্ত ছিলাম।
সেখানে ভাইয়া না মিনহাজকে চেনে আর না তামিমকে চেনে। আবির ভাই আর তানভীর ভাইয়ার প্রাণ একশত বাধা। ওদের একজনের কিছু হলে আরেকজন জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাঁচাবে, সেখানে সামান্য মায়ের আর এমন কি। বন্যা উদাসীন কণ্ঠে বলল, এখন চল, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মেঘ আর বন্যা ভেতরে ঢুকলো। পেছন দিকে বসতে যাবে এমন সময় ওদের একজন ক্লাসমেট সামনে থেকে ডেকে বলল,